নমস্কার, স্টোরি টেলার সুচেতনাতে আপনাদের সকলকে স্বাগত। আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প এক কম্বলের নিচে। মাঝে মধ্যে মাঝরাত্রিরে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ ঝগড়া শুরু হবে, এ তো অতি স্বাভাবিক ব্যাপার। বিয়ের প্রথম 2 বছর বাদ সে তো একটানা পিকনিক। তারপর যদি দু একটা সন্তান জন্মায়, তখন স্ত্রী তাদের নিয়ে ব্যস্ত থাকে কয়েক বছর। বাচ্চারা এই পৃথিবীতে জবরদখল করতে আসে, তাদেরও দাবি থাকে অন্যরকম। ইংরেজিতে দাম্পত্য জীবন নিয়ে 7 years বলে একটি কথা আছে, তা নিয়ে একটি চমৎকার সিনেমাও হয়েছিল। বাংলায় বলা যায় 1 দশকের গাঁট, যেটা পেরোলে স্বামী স্ত্রীর জীবনটা হয়ে যায় নদীর মতো। কখনো প্রবল বর্ষায় খরস্রোতা, কখনো শীতকালে শীর্ণ নিরুত্তাপ চেহারা। কখনো ঝগড়া হয় না, সেই সব স্বামী স্ত্রীর হাসি খুশি মুখ, পরস্পরের মন জোগানো কথা। সে জীবন খুবই কৃত্রিম আর সন্দেহজনকও বটে। ঝগড়া তো হবেই, তবে ঝগড়া অনেক রকম। বেশিরভাগ ঝগড়াতেই আগুন থাকে না, আলেয়ার মতন হঠাৎ হঠাৎ দপ করে জ্বলে ওঠে, আবার সকাল হতে না হতেই মিলিয়ে যায়। আগুন জ্বলা ঝগড়ায় অনেক সংসার পুড়ে যায়। এ গল্প তাদের নিয়ে নয়। অরূপ আর বিশাখার মাঝে মাঝে আলেয়ার মতো ঝগড়া হয়, সবসময় নিজেদের বাড়িতেই। অন্য কোথাও বেড়াতে গেলে তারা সামলে সুমলে থাকে, বিশেষত কোথাও বন্ধু বান্ধবের কাছে অতিথি হয়ে থাকলে বড় জোর একটা দুটো কথা কাটাকাটি পর্যন্ত চলতে পারে। তাছাড়া একেবারে আদর্শ দম্পতির ছবি। আগে তার একটু পটভূমিকা দেওয়া দরকার। অরূপের বন্ধু অগ্নিভ থাকে শিলচরে, ঠিক শহর নয়, অদূরের চা বাগানে। অনেকবার সে আমন্ত্রণ জানিয়েছে, ঠিক সুযোগ হয়ে ওঠেনি যাবার। এবার অরূপকে অফিসের কাজে মণিপুর যেতেই হলো, সুতরাং অতিরিক্ত কয়েকটা দিন বন্ধুর সঙ্গে কাটিয়ে আসা যেতেই পারে। বিশাখা কলেজে পড়ায়, তার এখন ছুটি। আর তাদের ছেলে পড়ে নরেন্দ্রপুরে, সে হোস্টেলেই থাকে। অগ্নিভ চা বাগানের ম্যানেজার, তার অতি চমৎকার বাংলো, 2-3খানা গাড়ি ব্যবহার করতে পারে, খাওয়া দাওয়ার দারুণ ব্যবস্থা। অগ্নিভর স্ত্রী স্বভাবটাই হাসি খুশি, খুব ভালো গানও গায়। সুতরাং 4জনে মিলে বেড়ানো, আড্ডা, খাদ্য পানীয়ের সদ্ব্যবহারেই ছুটির কয়েকটা দিন কেটে যাওয়ার কথা। এর মধ্যে ঝগড়াঝাটির তো কোনো প্রশ্ন ওঠার কথা নয়। তবু এক রাতে দরজা বন্ধ ঘরের মধ্যে দপ করে জ্বলে উঠল আলেয়া। এ আলেয়াতে বেশ আঁচও আছে। ঝগড়ার উপলক্ষ একটি কম্বল। দ্বিতীয় দিনে অগ্নিভ কাছাকাছি চা বাগানের কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ করেছিল সন্ধেবেলা। আরো 3টি দম্পতি, সকলেই উচ্চশিক্ষিত, উঁচু চাকুরে এবং উচ্চ বংশের মানুষ। কাবাব ও মাছ ভাজার সহযোগে প্রিমিয়াম স্কচ, চিতাবাঘ শিকারের গল্প, আসলে লিপার্ড। গাল গপ্প হাসি ঠাট্টায় কেটে গেল বেশ কয়েকটা ঘন্টা। তারপর ডিনার। এসব জায়গাতে এরকমই হয়ে থাকে। অগ্নিভ আর রিতার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু সৈকত আর রোশনাইরা। চেহারার দিক থেকে অন্তত এমন মানানসই স্বামী স্ত্রী খুবই কম দেখা যায়। সৈকত যেমন সুপুরুষ, রোশনাইও তেমনি রূপসী, যেন সিনেমার নারী পুরুষ। বস্তুত চলচ্চিত্রের নায়ক নায়িকা না হলে এরা দুজনে কেন চা বাগানের নিরন্তর জীবন কাটাচ্ছে তা বোঝা শক্ত। বস্তুত চলচ্চিত্রের নায়ক নায়িকা না হয়ে এরা দুজনে কেন চা বাগানের নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে তা বোঝা শক্ত। রোশনাইরা বসেছিল অরূপের পাশে। কেউ পাশে বসলে তার সঙ্গে একটু বেশি কথা বলা হয়েই যায়, এবং খানিকটা অস্বস্তিও বোধ করছিল অরূপ।
এখন তিলোত্তমার মতন এক নারী তার পাশে বেশি গল্প করছে, এতে অন্য পুরুষদের হিংসে হচ্ছে না তো? বিশাখা কি কিছু মনে করছে? অরূপ তো ইচ্ছা করে রোশনাইয়ের পাশে বসেনি। একটি সুন্দরী মেয়ে পাশে এসে বসলে উঠে যাওয়াটা তো চরম অভদ্রতা। সৈকত ঘুরে ঘুরে গল্প করছে সকলের সঙ্গে, বিশাখার সঙ্গেও কি নিয়ে যেন আলোচনা করলো খানিকক্ষণ। অরূপ এক জায়গাতেই বসে থাকে, সেটাই তার স্বভাব। রোশনাই একবার উঠে গেল, কি যেন কাজের কথা বলল রিতার সঙ্গে, আবার ফিরে এসে বসলো অরূপের পাশে। অনেক চেয়ার ও সোফা খালি রয়েছে, রোশনাই তো অন্য কারোর পাশে বসলেও পারতো, তবু সে কেন আগের জায়গাতেই ফিরে এলো? তা অরূপ কি করে জানবে? মেয়েটির কিন্তু তার রূপের জন্য একটুও গর্বের ভাব নেই, ন্যাকামিও নেই, যৌন ইঙ্গিতও ছড়ায় না। রোশনাই গানও জানে, নজরুল গীতি গাইতে গাইতে সে কথা ভুলে গিয়েছিল মাঝপথে। অরূপের অনেক গানই মুখস্থ থাকে, বিশাখা যখন গায় অনেক সময় অরূপ কথা জুগিয়ে দেয়। সেই অভ্যাসেই সে রোশনাইকে কাবেরী নদীর জলে কে গো গানটির দ্বিতীয় স্তবকের বাণী ধরিয়ে দিল। অন্যরা বলল, আপনিও গান না ওর সঙ্গে। রোশনাইও মিনতি করলো, অবশেষে শেষ করলো দুজন মিলে গানটি, ডুয়েট। অরূপ রোশনাইয়ের সঙ্গে সুর মিলিয়েছে, গলা মিলিয়েছে, কিন্তু সে একবারও রোশনাইয়ের হাতটুকু স্পর্শ করেনি। কিছুটা মদ্যপান করার পর অন্য মেয়েদের একটু গা ছুঁয়ে কথা বলার ঝোঁক থাকে পুরুষদের, কিন্তু অরূপ নিজেকে সামলে রেখেছে। মাঝে মাঝেই তার চোখাচোখি হচ্ছিল বিশাখার সঙ্গে। বিশাখা অবশ্য কোনো রকম রাগের ভাব দেখায়নি। অরূপের মনে হলো তার বউও এখানে বেশ সুন্দর আছে। ডিনারের পর বিদায় নেবার পালাতেও কিছুটা সময় কেটে যায়। গাড়িতে ওঠার আগে থেকে যায় গল্পের রেশ। সবাই দাঁড়িয়েছে বাইরের চাতালে, এখানে উজ্জ্বল আলো থাকলেও একটু দূরেই মিশমিশে অন্ধকার, বেশ শীত পড়েছে। দূরে ডাকছে একটি রাত পাখি। অতিথিরা চলে যাবার পরেই বিশাখা বলল, আমার খুব ঘুম পেয়ে গেছে, আমি শুতে যাচ্ছি। অরূপ আর অগ্নিব একটুখানি কনিয়াক নিয়ে আরো বসলো কিছুক্ষণ। অরূপেরই চোখ ঢুলে এলো আগে। ওদের শুতে দেওয়া হয়েছে ডান দিকের একটি কোণের ঘরে। সে ঘরটি খুবই প্রশস্ত, সংলগ্ন বাথরুমটিও বৈঠকখানার মতো বড়। জানলা খুললেই দেখা যায় বাগান, দূর পাহাড়ের পটভূমিকা। পাহাড়ের চূড়ায় একটি মন্দিরের আলো জ্বলে, ঘরের মধ্যে একটি আবছা নীল আলো জ্বলছে। কম্বলে মুখ ঢেকে শুয়ে আছে বিশাখা, সম্ভবত ঘুমোচ্ছে। পা টিপে টিপে এসে শব্দ না করে পোশাক বদলে ফেললো অরূপ, বাথরুম থেকে ঘুরে এসে শুয়ে পড়ল। কলকাতায় ঘুমের আগে কিছু না কিছু বই পড়া অভ্যেস। এখানে বিছানার পাশে আলো নেই, রাত হয়েছে অনেক। রাত পাখির ডাক শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল অরূপ। কতক্ষণ পর কে জানে কিসের যেন একটা শব্দে ঘুম ভেঙে গেল অরূপের। কেউ কি কাঁদছে? কোনো নারীর আত্মবিলাপ, নাকি এটা স্বপ্ন? চোখ মেলে দেখলো বিছানার অন্য পাশে হাঁটুতে থুতনি দিয়ে বসে আছে বিশাখা, ফুপিয়ে ফুপিয়ে আপন মনে কি যেন বলছে। ব্যস্ত হয়ে অরূপ জিজ্ঞেস করলো, কি হয়েছে মনি, পেট ব্যথা করছে? বিশাখা উত্তর দিল না। অরূপ গড়িয়ে কাছে এসে বিশাখার হাতটা ধরে আন্তরিক উদ্বেগের সঙ্গে বলল, কি হয়েছে, কিছু কষ্ট হচ্ছে? হাত ছাড়িয়ে নিয়ে তীব্র গলায় বিশাখা বলল, যাই হোক না, তাতে তোমার কি আসে যায়? আমি মরে গেলে তো তুমি খুশি হবে। অরূপ একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করলো। প্রত্যেক ঝগড়ার সূত্রপাত ঠিক এইভাবেই হয়। বিশাখা নিশ্চিত জানে এই কথাগুলো অরূপের বুকে বিষের তীরের মতো বিঁধবে। মানুষ যে দোষ করে না, সেই দায়ের অভিযোগ দিলে মানুষ সব থেকে বেশি আহত হয়। বিশাখার মৃত্যু হলে কেন খুশি হবে অরূপ? সে কি এতটাই খারাপ লোক? বিশাখার বিরুদ্ধে তো
তার তেমন কোনো অভিযোগ নেই। বিশাখাকে এখনো সে ভালোবাসে, হয়তো নতুন প্রেমিকার মতো নয়। অরূপ আহত হলেও সংযত গলায় বলল, মরে যাবে কেন? কি অসুবিধা হচ্ছে সেটা বলো। বিশাখা বলল, তোমার জানার দরকার নেই। তুমি মদ খেয়ে মাতাল হবে, তারপর ভোস ভোস করে ঘুমোবে, তাই ঘুমোও। আরো একটা বিষের তীর। অরূপ নিয়মিত মদ্যপান করে বটে, কিন্তু বিশাখা ছাড়া কেউ তাকে মাতাল বলে না। সবাই বলে অরূপকে কখনো বেচাল হতে দেখা যায় না। তাতে অরূপ গর্ব অনুভব করে। মাতাল শব্দটি সে একদম পছন্দ করে না। একদিন হয়তো মাত্রাটা একটু বেশি হয়ে যায়, শরীর কিছুটা দোলে, কথা বলে উচ্চ কণ্ঠে, কিন্তু সে কখনো কারোর সঙ্গে অভদ্র ব্যবহার করে না, নিজের পায়ে দাঁড়াবার শক্তি হারায় না, গালমন্দও করে না। মেজাজ ফুরফুরে হয়। তারপর তো সকলেই ঘুমোয়। কে ভোস ভোস করে ঘুমোয়, কে নিঃশব্দে ঘুমায়, তা কে জানে। অরূপের নাক ডাকা সম্পর্কে বিশাখা তেমন কোনোদিনও অভিযোগ জানায়নি। আজকাল বিশাখাও পিচ পিচ করে নাক ডাকে, ঘুম না এলে অরূপ তা শুনতে পায়। কিন্তু সে একবারও সে কথা বলেনি বিশাখাকে। অরূপ বলল, আমি মোটেই মাতাল হইনি। তুমিও তো আজ দিব্যি জিন খাচ্ছিলে দেখলাম, 2-3 বার নিলে। বিশাখা কণ্ঠস্বরে খানিক ঝাঁজ মিশিয়ে বলল, তুমি দেখেছিলে? আমার দিকে দেখার তোমার সময় ছিল? তুমি তো এক সুন্দরী নারীকে নিয়ে মত্ত ছিলে। অরূপের মনে মনে এই আশঙ্কাই ছিল, রোশনাই। সে কেন অরূপের পাশে এসে বসেছিল সারাক্ষণ? তার জন্য তো অরূপ দায়ী নয়। সে তো মহিলাটাকে ডাকেনি, টানাটানিও করেনি। এইবার কি একটু ঝাঁজ এসে গেল অরূপের গলাতেও। সে বলল, মত্ত হয়েছিলাম মানে? একজন পাশে এসে বসলে কথা বলবো না? বিশাখা বলল, শুধু কথা? চোখ সরাতেই পারছিলে না। তারপর হিন্দি সিনেমার নায়কের মতো মাঝপথে গান জুড়লে। এরপর কথার পিঠে কথা, গরম গরম কথা, চাপা গলায় ঝগড়া। একসময় অরূপ আবার বিশাখার হাত ধরে বলল, এত রাত্রিরে এসব কথা বলে কোনো লাভ আছে? শুধু শুধু ঘুম নষ্ট। শুয়ে পড়ো, কাল সকালে কথা হবে। বিশাখা বলল, তুমি ঘুমোচ্ছিলে, ঘুমোও। কে বারণ করেছে? আমি একটুও ঘুমোতে পারিনি এতক্ষণ। তুমি নেশার ঝোঁকে কম্বলটা টেনে নিচ্ছিলে বারবার। ওহ, আমার ইচ্ছে করছে এক্ষুনি কোথাও চলে যেতে। এমন বিছানায় কেউ শুতে পারে? শীতে কাঁপছি। কাল সকাল হলেই আমি কলকাতা ফিরে যাব। তুমি থাকো এখানে তোমার সুন্দরী মেয়েদের নিয়ে, আর ফষ্টি নষ্টি করো। আমি তো এখন দেখতে খারাপ হয়ে গেছি। অরূপ বলল, মনি প্লিজ, তুমি মোটেও দেখতে খারাপ হওনি। আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। বিশাখা বলল, বাজে কথা বলো না। সব পুরুষরাই স্বার্থপর। কম্বল টেনে নিয়ে নিজের মতো ঘুমোচ্ছ, কার স্বপ্ন দেখছো কে জানে। আর এদিকে আমি। আসল সমস্যাটা কি তাহলে কম্বল নিয়ে? এই কম্বলটা খুবই অভিনব। খাটটাই মস্ত বড়, অন্তত 3-4 জন শুতে পারে। 4খানা মাথার বালিশ, 2খানা পাশ বালিশ, কিন্তু কম্বল মাত্র একটি। এত বড় কম্বল দেখাই যায় না। এরকম মকমলের কভার, ভেতরে যে উল আছে তা বোঝাই যায় না। ভারী নরম আর আরামের। এই কম্বলের নিচে অন্তত 4 জন শুতে পারে। চা বাগানের বাংলোয় নিশ্চয়ই আরো অনেক কম্বল আছে, কিন্তু স্বামী স্ত্রীর জন্য এই একটি মাত্র কম্বল দেওয়া হয়েছে। তা নিশ্চয়ই এই কম্বলটির বৈশিষ্ট্যর জন্যই। মধ্যরাত্রিরের বিবাদ একসময় থেমে যাবেই। স্বামী আর স্ত্রী দুদিক ফিরে শোবে, একসময় ঘুমিয়ে পড়বে। কিন্তু আজ অরূপের আর ঘুম আসে না। মাতাল হবার অভিযোগটা তাকে কষ্ট দিয়েছে। একটি সুন্দরী মেয়েকে নিয়ে মেতে উঠে নিজের স্ত্রীকে অবহেলা করার অভিযোগ সে মানতে পারেনি। অবশ্য এমন অভিযোগ সে আগেও কয়েকবার শুনেছে। সব থেকে বেশি সে আঘাত পেয়েছে স্বার্থপরতার কথাটা শুনে। সে স্বার্থপর? স্ত্রীকে শীতে কষ্ট দিয়ে সে একা একা কম্বল উপভোগ করছে।
অরূপের মতন পুরুষরা নিজের স্ত্রীর কাছেও সিভলরাস থাকতে চায়, নিজে কম্বল গায়ে না দিয়ে চড়িয়ে দিতে চায় বিশাখাকে। এক একজন পুরুষের শোয়াটা বেশ অদ্ভুত ধরনের হয়। ঘুমের মধ্যে তার সারা শরীর বিছানায় ঘুরে বেড়ায়, পাশের লোকের গায়ে পা তুলে দেয়। বিয়ের আগে অরূপের এই দোষটা ছিল খুব, এখন শুধরে গেছে। বিশাখা কখনো অরূপের শোয়া নিয়ে দোষ দেয়নি, কিন্তু কম্বল টেনে নেওয়া, কলকাতায় দুজনের জন্য আলাদা কম্বল থাকে। বিয়ের পরে প্রথম দিকে দুজন আলাদা কম্বল ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা করত। ইদানিং দুজনে যখন শুতে যায়, মাঝে মাঝে শরীর নিয়ে মত্ততার পর আলাদা আলাদা কম্বলে ঘুমোয়। শরীরের সুখের পর ঘুমের সুখ আরো বেশি। আলাদা আলাদা কম্বলে ঘুমের সুখ অবধারিত। ইদানিং শরীর নিয়ে মত্ততাও বেশ কমেছে, বাড়ছে ঘুমের সুখের ব্যাকুলতা। ঘুম বিঘ্ন হলেও বিশাখার খুব মেজাজ খারাপ হয়ে যায়, হয়তো সব মেয়েরই হয়। এখন বিশাখার জন্য 2/3 কম্বল ছেড়ে দেওয়া হয়েছে। ঝগড়ার পর বিজয়িনী হয়ে ঘুমিয়ে পড়েছে বিশাখা, শুধু রাত জেগে ছটপট করছে অরূপ। এ জাগরণ অন্য রকম। আমরা অনেক সময় ভাবি সারা রাত ঘুম আসছে না, আসলে পুরোপুরি জাগ্রত থাকার বদলে এই ধরনের আধো ঘুম, পাতলা পাতলা স্বপ্নের মধ্যে কেটে যায় সময়। অরূপ আধা জাগ্রত অবস্থায় অনবরত ভেবে থাকে এই একটাই কথা, সে স্বার্থপর। সে বিশাখার কাছ থেকে এত বড় কম্বলটা টেনে নিয়ে একা একা ঘুমোচ্ছে। বিশাখার অভিযোগ হয়তো পুরোপুরি মিথ্যে নয়, সে কি অন্য দিনের তুলনায় আজ একটু বেশি মদ্যপান করেনি? রূপসী রোশনায়ের পাশে ছিল বলেই তার শরীর বেশ টনমন করছিল। এত বড় কম্বল, তবু ঘুমের ঘোরে সে বিশাখার গা থেকে টেনে নিয়েছিল অনেকখানি। হতেও তো পারে। আধো ঘুমের মধ্যে অনুতপ্ত বোধ করলো অরূপ। বিশাখাকে তার আরো ভালোবাসতে ইচ্ছে হলো, কিন্তু এমন ঝগড়ার পর হঠাৎ ভালোবাসার কথা কি ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হয়? মনে হয় যেন মন জোগানো কথা। হঠাৎ একটা যুক্তি মাথায় এসে গেল অরূপের। হতে পারে সে আজ একটু বেশি মদ্যপান করে ফেলেছে, হতে পারে নেশাগ্রস্ত অবস্থায় ঘুমের ঘোরে বিশাখার গা থেকে কম্বল টেনে নিয়েছে, কিন্তু তার তো একটা সহজ সমাধানও ছিল। বিশাখা কেন তার দিকে সরে এলো না? বিশাখা যদি তাকে জড়িয়ে ধরতো, তাহলে তো দুজনের জন্য প্রচুর কম্বল থাকতো। কেন এলো না বিশাখা? সে তো বিশাখার শত্রু নয়, শীত করলে বিশাখা তাকে জড়িয়ে ধরবে না কেন? এক্ষুনি কি বিশাখাকে জাগিয়ে এই যুক্তিটা শোনানো যায়? কি উত্তর দেবে সে? কিন্তু বিশাখা এখন দিব্যি ঘুমোচ্ছে, এখন তাকে জাগাবার প্রশ্ন ওঠে না। অরূপের আধো ঘুমের স্বপ্নটা ক্রমশ রূপ নিতে লাগলো। সে দেখল একটা বিশাল কম্বল, শত শত মাইল লম্বা, তার নিচে অনেক মানুষ। এরা কারা? এরা সারা দেশের মানুষ, এক কম্বলের নিচে শুয়ে রয়েছে। কখনো কম্বলটা সরে গেলেই সবাই কাছাকাছি এসে জড়াজড়ি করছে। কম্বলটা একদিক থেকে অন্যদিকে গেলেই হাসাহাসি করে সব ঠিক করে নিচ্ছে। শেষ রাতের স্বপ্ন হঠাৎ তো থেমে যায় না, চলতেই থাকে। যারা এমন স্বপ্ন দেখে তারা জানে অন্যমনস্ক হয়, ঘুমাবার চেষ্টা করলেও স্বপ্নটা চলতেই থাকে। অরূপ দেখতে লাগলো সারা আকাশ জুড়ে উড়ছে একটি কম্বল, রং বদলাচ্ছে, তবু প্রধানত নীল রঙের। তারপর অরূপ দেখল সারা পৃথিবী জুড়ে রয়েছে এই নীল রঙের কম্বলে। আকাশের সেই কম্বল নিয়ে টানাটানি চলছে, আবার ঠিকঠাক করে নিয়ে খলখল করে হাসছে সব মানুষ। কালো, সাদা, খয়েরি রঙের মানুষ ঝগড়া করছে, আবার মিটেও যাচ্ছে। মানুষ কাছাকাছি এলেই ঝগড়া মিটে যায়, দূরত্বই যত গন্ডগোলের মূল। আধো ঘুমের মধ্যেও অরূপের ঠোঁট ফুলে উঠেছে হাসিতে। সে পৃথিবীর কি দারুণ একটা সমস্যার সমাধান করে ফেলেছে আজ। আকাশটাকে সমগ্র মানুষ জাতির একটা কম্বল বলে ধরে নিলেই তো হয়।
ধরে নিলেই তো হয়, আর কখনো ঝগড়া হবে না। সকালে যখন অরূপের ঘুম ভাঙল, তখনও বিশাখা ঘুমন্ত। নিজের অজান্তেই সে জড়িয়ে ধরে আছে অরূপকে, শরীরে শরীর, বুকে বুক। অত বড় কম্বলটা পড়ে আছে খাটের নিচে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প এক কম্বলের নিচে, কণ্ঠে আমি সুচেতনা পাল।